এই যেখানে ইলেকট্রিক্যাল মেশিনস যেটা আছে ওটা আমরা একদম শেষে পড়বো। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিনস আমরা এখন দেখবো। তার বদলে আমরা দুটো পার্ট করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে ধর এই দুটো বলবো না, আগেই আমরা এই তিনটে করে নেবো। ওই বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যানালগ সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই পার্টটা আমরা আগে করবো। ঠিক আছে, এই পার্টটা করতে গিয়ে তোরা আমাকে এটা বল, তোদের সেমিকন্ডাক্টর ডিভাইস সম্বন্ধে কি আইডিয়া আছে? স্যার ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি। স্যার অতটা মনে নেই স্যার, ফার্স্ট সেমে পড়েছিলাম তো, অতটা মনে নেই। ফার্স্ট সেমে পড়েছিলি, তাই তো? সেকেন্ড সেমে ছিল আমাদের এফটিপিলি সাবজেক্ট। Okay. আচ্ছা, এই পার্টটার জন্য আমি আচ্ছা ঠিক আছে, প্রথমত এটা বল যে একটা ধর একটা তোর একটা কন্ডাক্টর বলতে তোরা কি বুঝিস? হোয়াট ইজ এ কন্ডাক্টর? আইডিয়া আছে? যে আমরা বলি যে কন্ডাক্টর, কন্ডাক্টর মেটেরিয়াল, এই কন্ডাক্টর জিনিসটা কি? ইলেকট্রিসিটি ফ্লো করাটা স্যার। ইলেকট্রিসিটি ফ্লো করাটা। আচ্ছা, ইলেকট্রিসিটি ফ্লো করা মানে জিনিসটার ভেতর দিয়ে অ্যাকচুয়ালি কি পাস করা? চার্জ মুভ করতে পারছে, হিট। কোনো ম্যাটেরিয়াল যার ভেতর দিয়ে চার্জ ফ্লো করতে পারে। এবার চার্জ ফ্লো করা মানে তোদের কাছে মেনলি কি আছে? চার্জ বলতে তোর কাছে কি আছে যে কোনো সিস্টেমে? ইলেকট্রন। চার্জ বলতে আমাদের কাছে মেনলি আছে ইলেকট্রন। আছে ইলেকট্রনে, সমস্ত ইলেকট্রনই কি চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে? ভেবে দেখতো, যদি কেউ বলে সমস্ত ইলেকট্রন তারা কি সবাই চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে? অ্যাকচুয়ালি পারে না। ঠিক, চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে কিছু পার্টিকুলার ইলেকট্রন, যারা একটা, যাদেরকে তোরা ছোটবেলায় পড়ে এসেছিস ফ্রি ইলেকট্রনস নাম, যাদেরকে আমরা ফ্রি ইলেকট্রনস বলছি, একমাত্র তারাই চার্জগুলো চার্জের ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি ওদের উপর কোনোভাবে অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ওই চার্জগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। সবাই পারে। এবার যখন আমরা একটা কন্ডাক্টর নিয়ে কথা বলছি, সেই কন্ডাক্টরের মধ্যে কারা, যাদের ভেতরে এরকম ফ্রি ইলেকট্রনস প্রচুর পরিমাণে আছে, তাদেরকে বলা হবে, তারাই হচ্ছে, বা ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি যাদের প্রচুর বেশি, তাদেরকে আমরা মেনলি কন্ডাক্টর হিসেবে ধরি। এবার কিরা, ধর আমি যদি খাতাটা, যেটা আমি নোটটা এখানে রেখেছি দেখ, আমরা যদি কন্ডাক্টরের কথা ভাবি, আমরা মেনলি কন্ডাক্টর বলতে কাদের বোঝাচ্ছি না, যাদের ফ্রি ইলেকট্রন, এই ডেন্সিটিটা, ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি, নাম্বার ডেন্সিটি মানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট, এই পার ভলিউম, ইউনিট ভলিউম অফ এরিয়া আর কি, পার ইউনিট ভলিউম। তো 10⁻19 থেকে 10⁻21 এই রেঞ্জে একমাত্র যারা আছে তাদেরকেই আমরা বলছি হচ্ছে সেমিকন্ডাক্টর, এই কন্ডাক্টর। যাদের তার থেকে একটু কম, 10⁻16 পার মিটার কিউব, এই রেঞ্জে যারা পড়ছে, তাদেরকে আমরা বলছি হচ্ছে সেমিকন্ডাক্টর। যাদের আরো কম,
10⁷ রেঞ্জে যারা রয়েছে তাদেরকে আমরা বলছি বেসিক্যালি ইনসুলেটর। তাহলে প্রথমে এটুকুনি আমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত যে যে কোনো জিনিসকে কখন আমরা কন্ডাক্টর বলবো, কখন ইনসুলেটর বলবো, আর কখন আমরা ওই একই জিনিসকে আমরা কখন সেমি কন্ডাক্টর বলবো, এবং সেই পুরো জিনিসটা ডিপেন্ড করবে ওর ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটির উপর। নাও আমরা যদি একটা জেনারেল ইয়ের ছবি দেখি, আচ্ছা শোন এই পার্টটার জন্য আমি তোদেরকে, হয়তো তোরা এই বইটা পড়েওছিস আগে, আমি তোদের একটা পার্টিকুলার বই থেকে একটা নোট দিয়ে দিচ্ছি কিছু, ওইটা থেকে আমি আগে একটু পড়িয়ে দিই, ঠিক আছে? তারপর আমি তোদেরকে এই পার্টটাও দিয়ে দিচ্ছি, এই লেখাটা তোদের বুঝতে সুবিধা হবে। এইটা পড়বার সময় মেনলি এই জায়গাতেই পড়বো, এই বইটা থেকেই ফলো করবো। এখানে দেখ শুরুতে স্ক্রিন দেখতে পাচ্ছিস আশা করি সবাই। এখানে কি রয়েছে, একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটির কথা বলা হচ্ছে, একটা সলিড স্ট্রাকচার দিয়েছে। একটা সলিড স্ট্রাকচারে একটা ক্রিস্টালাইন সলিড একটা স্ট্রাকচার রয়েছে। এই ক্রিস্টালাইন সলিড স্ট্রাকচারের মধ্যে যখনই তুই কোনো পার্টিকুলার বডি নিয়ে কথা বলছিস, তাদের স্ট্রাকচারাল পার্টটা রকম, দেখো একটা কিউবিক্যাল শেপ জেনারেট করে বসে আছে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ইন্টারকানেক্টেড। এইভাবে তার মানে যাদের কন্ডাক্টিভিটিটা এদের থেকে কম হবে কিন্তু ইনসুলেটর থেকে বেশি হবে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। সেমিকন্ডাক্টরের মেনলি দুটো পার্ট হয়, একটা হচ্ছে পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার পিওর সেমিকন্ডাক্টর তোরা ছোটবেলায় কেমিস্ট্রিতে একটা পিরিয়ডিক টেবিলে দেখেছিস, সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে সমস্ত পিওর সেমিকন্ডাক্টর। এই পিওর সেমিকন্ডাক্টরটার ইন্টারনাল স্ট্রাকচারটাকে একটু বুঝতে হবে। ইন্টারনাল স্ট্রাকচার মানে ওর অ্যাটমিক স্ট্রাকচারটা কিরকম। দেখ সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4, গ্রুপ 14 এ আছে। তো ওর যদি ভ্যালেন্সি 4 হয়, তার মানে আলটিমেটলি একটা সিলিকন ওর চারপাশে আরো 4টে সিলিকনের সঙ্গে ইলেকট্রন দেয়া নেওয়ার সম্পর্ক তৈরি করছে বা ব্যালেন্স বন্ড তৈরি করছে। তাহলে প্রথমে ফিগার 1 এখানে কি রয়েছে, একটা সিলিকন রয়েছে, সেই সিলিকনের নিজের চারখানা রেড কালারের দেখ, নিজের চারখানা ইলেকট্রনস রয়েছে, বা আমরা এখানে অ্যাটমিক বলি, নিজের 4টে অ্যাটম, আরো 4খানা আলাদা আলাদা ইলেকট্রন নেওয়া, এই অ্যাটম নিয়ে আসা হয়েছে সিলিকনের, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করছে বন্ড, এবং দিয়ে আলটিমেটলি একটা এই ধরনের কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ইলেকট্রন শেয়ার করছে। এই যে ইলেকট্রন গুলো ওরা শেয়ার করছে, অর্থাৎ বন্ডিং এর ভেতরে যে ইলেকট্রন গুলো রয়েছে তাদেরকে আমরা বলছি ভ্যালেন্স ইলেকট্রন। এবার এদের স্পেশালিটিটা কি ভ্যালেন্স ইলেকট্রনের ক্ষেত্রে? এদের ব্যাপারটা হচ্ছে, তুই যদি 0 কেলভিন থেকে কম্পিউটেশন আরম্ভ করিস, যে আমি একদম সব থেকে ঠান্ডা কন্ডিশনে আছি, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কোনো না কোনো বন্ডের ভেতরে ঢুকে আছে। সেমিকন্ডাক্টর একদম মানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, সবাই ভ্যালেন্স ইলেকট্রন। এবার তুই আস্তে আস্তে যদি টেম্পারেচার বাড়াতে থাকিস, তাহলে কি হবে, প্রথমে বন্ডগুলো আস্তে আস্তে এনার্জি গেইন করতে আরম্ভ করবে, বা বন্ডে থাকা ইলেকট্রন গুলো এনার্জি গেইন করতে আরম্ভ করবে। যখনই এনার্জি গেইন করলো, তো প্রথম টার্গেট বা প্রথম যেটা মনে হবে সেটা হচ্ছে আমার জন্য আরো বেটার অপশন হয়তো বাইরে আছে, তো এই বন্ডিংটা আমি ভেঙে দেবো। এটা হচ্ছে নর্মাল টেন্ডেন্সি। ফলে আস্তে আস্তে একটা একটা করে কোভ্যালেন্ট বন্ড ভাঙতে আরম্ভ করবে। যে মোমেন্টে কোভ্যালেন্ট বন্ড গুলো ভাঙতে আরম্ভ করবে, তখনই সিস্টেমে কি হবে, ফ্রি ইলেকট্রন বাড়তে থাকবে। এই যে ফ্রি ইলেকট্রন গুলো জেনারেট হলো, এগুলো কিসের জন্য হলো? এগুলো হলো হচ্ছে ডিউ টু গেইনিং হিট এনার্জি। যেহেতু টেম্পারেচার বাড়াবার জন্য ইলেকট্রন গুলোকে গেয়ার করা হলো, এগুলোকে অনেক সময় থার্মাল ইলেকট্রন বলা হয়। এছাড়া এদের আরো একটা নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন বা কন্ডাকশন এই জিনিসটা। এবার আমি জেনারেলি সিলিকন বা জার্মেনিয়াম নিয়ে যেহেতু কাজ করছি,
তাহলে সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে নাম্বার ডেন্সিটির ভ্যালুটা এরকম থাকে। জার্মেনিয়ামে থাকে প্রায় 10⁻19 পার মিটার কিউব, আর সিলিকনের ক্ষেত্রে একটু কম থাকে 10⁻16 পার মিটার কিউব। এবার নিজেরা ভাব, এইগুলো তো ফ্রি ইলেকট্রনস, এরাই তোকে কারেন্ট কন্ডাক্ট করতে হেল্প করবে। তাহলে বাই ডিফল্ট তোকে যদি কেউ বলে একটা সেমিকন্ডাক্টরের জন্য তুই যত টেম্পারেচার বাড়াবি তার কন্ডাকশন বাড়বে না কমবে, বা তার জায়গাটা বল, তার কন্ডাক্টিভিটি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। আচ্ছা, কন্ডাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে ওর রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? স্যার রেজিস্ট্যান্স কমে যাবে। কমে যাবে। তাহলে দেখ এই গ্রাফটা, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার, দেখ তুই যত টেম্পারেচার ইনক্রিজ করছিস এক্স অ্যাক্সিস বরাবর দেখ, এই ওয়াই অ্যাক্সিস বরাবর দেখ সেমিকন্ডাক্টর ডিক্রিজ করছে, রেড কালারেরটা। এটাই তুই যদি মেটাল কন্ডাক্টরের কথা হিসেবে ভাবতিস, একটা কন্ডাক্টরের ক্ষেত্রে তুই যত টেম্পারেচার বাড়াবি ওর কাছে অলরেডি প্রচুর ফ্রি ইলেকট্রনস আছে। ফ্রি ইলেকট্রনস গুলো টেম্পারেচার বাড়ছে মানে ওই ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি মারাত্মক বাড়বে, ওরা আরো হ্যাপাজার্ডলি দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ফলে নাম্বার অফ কলিশনস বাড়বে, যত কলিশন বাড়বে তত রেজিস্ট্যান্স ইনক্রিজ করে যাবে। বাস। তার মানে মেটাল কন্ডাক্টরের ক্ষেত্রে কি বলতে পারিস, টেম্পারেচার যত ইনক্রিজ করবে রেজিস্টিভিটি তত বা রেজিস্ট্যান্স তত ইনক্রিজ করবে। দেখ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, মেটাল কন্ডাক্টরের গ্রাফটা। ঠিক আছে, এবার এখান থেকেই নিজেরা ভাব, জার্মেনিয়াম আর সিলিকন এই দুজনের মধ্যে কে ভালো কন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টরই বটে কিন্তু কার কন্ডাক্টিভিটি বেশি? একটা জার্মেনিয়ামের কন্ডাক্টিভিটি বেশি হবে না সিলিকনের কন্ডাক্টিভিটি বেশি কি হবে? কারণ ডেফিনেটলি জার্মেনিয়ামের বেশি হবে, কারণ জার্মেনিয়ামের কাছে ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি 10⁻19 রেঞ্জে, whereas সিলিকনের কাছে 10⁻16 রেঞ্জে। ফলে পরবর্তীকালে তুই যখন ক্যালকুলেশনস করবি তখন দেখা যাবে একটা জার্মেনিয়াম নিয়ে যখন আমরা কথা বলবো, জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা যাবে কারেন্টের রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 1 মিলি অ্যাম্পিয়ার, whereas সিলিকনের ক্ষেত্রে দেখা যাবে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 10⁻³ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 অ্যাম্পিয়ার। এটা বাই ডিফল্ট আমরা মাথায় রাখতে পারি পুরো সিস্টেমটাকে। এবার তাকে দেখতে হবে যে তাহলে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এন্টার প্রসেসটা কি, মানে কি করে কন্ডাকশন হচ্ছে। বলছে যে আমরা যদি এরকম একটা সিস্টেম ভাবি যেখানে ধর ব্যাপারটা একটা এরকম দেখতে, যে আমার কাছে ধর ইনিশিয়ালি এরকম কিছু কোভ্যালেন্ট বন্ড পাশাপাশি আছে, যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এরকম পরপর ইলেকট্রন আছে। ধরে নেওয়া যাক এই ইলেকট্রনসটা বাইরে পালিয়ে গেল। এই ইলেকট্রনসটা যখনই বাইরে পালালো তাহলে ঠিক পরের মোমেন্টে আমার ছবিটা কি দাঁড়াচ্ছে? আমার ছবিটা দাঁড়াচ্ছে এখানে ইলেকট্রন গুলো রয়েছে প্রথমটাতে, সেকেন্ডটাতে সেকেন্ডের ইলেকট্রন গুলো আছে, থার্ডটাতে ইলেকট্রনটা আছে, এখানে একটা গ্যাপ জেনারেট হয়েছে। যখনই এই গ্যাপটা তৈরি হবে সঙ্গে সঙ্গে বাঁ দিকের থাকা এই ইলেকট্রনটার মনে হবে যে এই গ্যাপটা আমার জন্যই তৈরি, ওইটা আমার ওটা আমার জন্য আরো ভালো। সঙ্গে সঙ্গে কি করবে, এই ইলেকট্রনটা এই হোলটাতে জাম্প করবে। যখনই ওই ইলেকট্রনটা পার্টিকুলারলি হোলটাতে জাম্প করছে তখন দেখ পরের লেভেলে ছবিটা এরকম হয়ে যাচ্ছে, এরকমই আছে। এইখানে একটা হোল জেনারেট হয়েছে, আবার এখানে এই হোলটা ফুলফিল হয়ে গেছে ওই ইলেকট্রনটা দিয়ে। মানে অ্যাজ ইফ সিস্টেমটা কি হলো, হোলটা যেন বাঁ দিকে ফ্লো করছে আর ইলেকট্রনটা ক্রমশ ডান দিকে, বা ইলেকট্রনগুলো ক্রমশ ডান দিকে মুভ করছে। এই যে হোল, ইট ইজ জাস্ট আ কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি হোল বলে আলাদা কিছু হয় না। হোল মিন্স অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইনসাইড এ কোভ্যালেন্ট বন্ড। কিন্তু যখনই আমরা সেমিকন্ডাক্টরের কন্ডাকশন নিয়ে পড়বো আমরা হোলকে একটা ক্যারেক্টার হিসেবে ধরবো, ক্যারেক্টারাইজেশন। সেই জন্য তুই যখনই হোলের ডেফিনেশন পড়বি দেখ বলা আছে, ইফ এনি ইলেকট্রন ইজ রিলিজড ফ্রম এ বন্ড অফ অ্যান অ্যাটম, দ্য ডেফিসিট অফ ইলেকট্রন অ্যাট দ্যাট পজিশন ইজ রিগার্ডেড অ্যাজ হোল, its effective charge is plus E,
although it is not a real particle. এটা কিন্তু খেয়াল রাখতে হবে, জাস্ট কনসেপ্ট। এবং আমরা এই হোলটাকে পজিটিভ হিসেবে ধরছি, তার মানে হোল যেদিকে ফ্লো করবে তো আলটিমেটলি কন্ডাকশন সেই দিকে হবে। এবং তুই ছোটবেলা থেকে পড়ছিস যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে কন্ডাকশন হয়, এখানেও তাই হচ্ছে। দেখ, ফ্রি ইলেকট্রন যেদিকে মুভ করছে, হোল তার উল্টো দিকে মুভ করছে, এবং তুই কন্ডাকশন ধরে নিচ্ছিস টুয়ার্ডস দ্য হোল হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবার 11-এ তোরা যখন প্রথম কেমিস্ট্রিটাকে একটু, ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে একটু ভালো করে পড়তে আরম্ভ করলি, তখন তোরা প্রথমেই দেখলি যে ইলেকট্রন গুলো যে অরবিটে থাকে সেই অরবিট গুলো বেসিক্যালি এনার্জি ডোমেন বেসড। প্রত্যেকটা অরবিটের আলাদা আলাদা করে কিছু এনার্জি লেভেলস থাকে, লেভেল 1, লেভেল 2 এরকম। এবং সেই অনুযায়ী তুই কিছু নাম দিয়েছিলি, যেমন ধর 1s2, 2s2, 2p6, 3s1, এরকম করে কিছু জায়গা তুই নাম দিয়েছিস, বা 1s, 2s, 2p, 3s এরকম ভাবে নাম দিয়েছিস। তো এখানে দেখ একটা স্ট্রাকচার দিয়েছে, একটা সোডিয়াম নিয়েছে, সোডিয়ামের একটা অ্যাটম নিয়েছে। বলছে সোডিয়াম অ্যাটমে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটাকে তুই যদি ড্র করিস বেসড অন এনার্জি ডিভিয়েশন, তাহলে দেখা যাবে যে ওর যে গ্রাউন্ড যেটা রয়েছে সেখানে, অর্থাৎ 1s-এ দুটো ইলেকট্রন ধরছে, 2s-এও দুটো ইলেকট্রন ধরছে, 2p-তে ম্যাক্সিমাম 6টা ধরতে পারে, 6টা ইলেকট্রনই ধরেছে। কিন্তু খেয়াল কর 2p-র 6টা ইলেকট্রনের এনার্জির রেঞ্জ আলাদা। প্রথমের দুটোর এনার্জি কম, তার থেকে বেশি এনার্জি সেকেন্ড লেভেলে, তার থেকে বেশি এনার্জি আরো উপরের লেভেলে। পুরো 3খানা লেভেল নিয়ে তোর টুপি তৈরি হয়েছে। নেক্সট আসছে 3s। তো এসে আমরা জানি দুটো ধরে, তো 3s এর এখানে তো কাছে আছে আর একটাই অ্যাভেলেবেল, তো 3s এর ওই ব্যান্ডে একটা ইলেকট্রন বসে গেছে। তুই যদি এনার্জি ক্যালকুলেট করিস তাহলে দেখবি সব থেকে গ্রাউন্ড স্টেটের যে ইলেকট্রনের এনার্জি সেটা নেগেটিভে আসবে। তুই যত উপরে উঠছিস তুই অ্যাকচুয়ালি পজিটিভিটির দিকে অ্যাপ্রোচ করছিস, বা তোর এনার্জি নেগেটিভ থেকে টুয়ার্ডস পজিটিভ মুভ করছে। এবং 3s লেভেলে যখন যাচ্ছিস তখন শূন্যর খুব কাছে, তার মানে তখন তুই শূন্য ক্রস বা শূন্যকে টাচ করিস, শূন্যর খুব কাছে রয়েছিস 3s এ। তারও উপরে যে E=0 বলে যে ডটেড লাইনটা রয়েছে, এই লাইনটা রিপ্রেজেন্ট করছে তোর একটা ভ্যালেন্স ব্যান্ডকে। তার মানে ইলেকট্রনটা যদি ওইখানে গিয়ে যেতে পারে E=0-তে, তাহলে ওই ইলেকট্রনটা ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন হিসেবে আমরা ওকে গণ্য করব। তখন ও কন্ডাক্ট করবে কিনা দ্যাটস নট গ্যারান্টেড। এখানে ছবিটাতে দেখ একটা সোডিয়াম অ্যাটমের জন্য আঁকা হয়েছে। এবার বলা হচ্ছে যদি তুই এরকম কালেকশন অফ সোডিয়াম অ্যাটম, অনেকগুলো সোডিয়াম অ্যাটম রয়েছে, তখন ছবিটার মধ্যে দেখ এই যে 1s, 2s, 2p, 3s, এরা প্রত্যেকে নিজের নিজের পজিশন গুলো আগের মতোই রেখেছে, কিন্তু 3s বলে যে ব্যান্ডটা আছে, এই এনার্জি ব্যান্ডটা দেখ এনার্জি ওয়েল থেকে বাইরে চলে গেছে। এনার্জি ওয়েল মানে কি? এনার্জি ওয়েল মানে হচ্ছে এই যে তোর একটা কুয়োর মতো স্ট্রাকচার হচ্ছে, এটাই হচ্ছে এনার্জি ওয়েল। অর্থাৎ তুই যত উপরের দিকে যাচ্ছিস তোর এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ করছে। এই এনার্জি ওয়েল দিয়ে দেখ আগের বার কিন্তু 3s এনার্জি ওয়েলের ভেতরে ছিল, পরের বার দেখ 3s এনার্জি ওয়েল থেকে বাইরে চলে গেছে যখন কালেকশনস অফ সোডিয়াম অ্যাটমস ওখানে রয়েছে। অর্থাৎ এখন 3s এ যে ইলেকট্রনস গুলো থাকছে ওরা কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে অ্যাকসেপ্টেবল, ওরা কন্ডাকশন হয়তো করবে না, কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হিসেবে ওরা তখনও অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে বা তোদের একটা আইডিয়া প্রশ্ন আসতে পারে যে সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে 3s ভেতরে, বাকি সোডিয়ামের অ্যাটমের ক্ষেত্রে 3s বাইরে কেন? পুরো ব্যাপারটা একটা জেনারেল হিউম্যান সাইকোলজির মতোই এখানেও কাজ করে। যে ধর তোরা একটা 50 জন মিলে একটা ঘরে বসে পরীক্ষা দিচ্ছিস, পুরো ঘরের মধ্যে একমাত্র তুই কোনো আনফেয়ার মিনসে পরীক্ষা দিচ্ছিস, কিছু টুকছিস বা কিছু করছিস, তোর ভেতরে মারাত্মক ভয় থাকবে। যখনই পুরো ঘরের মধ্যে 30 জন বা 35 জন ওই একই ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছে, তুই কিন্তু রাজা, তুই জানিস ভাই কেউ কিছু করার নেই, হলে যা হবে একসাথে হবে, কোনো অসুবিধা নেই। আর তখন কিন্তু তুই আরো বড় জাম্প নিবি, তোর এনার্জি লেভেল আরো বেড়ে যাবে, যা ভাই সবাই করছে, কোনো চাপ নেই। এই যে জায়গাটা সেটা এখানেও তাই। যতক্ষণ সোডিয়াম অ্যাটমে একা ছিল 3s লেভেলটা ওর বাই ডিফল্ট পেরেন্ট নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের মধ্যে ছিল,
যে মোমেন্টে সোডিয়াম অ্যাটম অনেকগুলো হয়ে গেল, তখন এই বাইরের মানে 3s লেভেলের এনার্জি লেভেলটা কি হলো, ওরা দেখলো যে ভাই না ঠিক আছে সবাই বাইরে, সবাই আউটলে, আমরা আরেকটু বাইরে যাব, পেরেন্ট নিউক্লিয়াসের কাছে থাকবো না, বাইরে কি কি অপশন আছে সেগুলো এক্সপ্লোর করবো। ওরা কিন্তু পুরোটাই দেয়, পুরো এনার্জি লেয়ারটাই বাইরে চলে গেছে। এই ঘটনাটার উপর বেস করে যে কোনো যে কোনো ধরনের মেটেরিয়ালের জন্য এরকম একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হয়। একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে মেনলি দুটো ব্যান্ড থাকে, নাম্বার ওয়ান ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যে সমস্ত ফ্রি ইলেকট্রনস এনার্জি অ্যাকসেপ্ট করে বা গেইন করে কন্ডাকশন ব্যান্ড অব্দি পৌঁছতে পারে, তারাই আলটিমেটলি ফ্রি ইলেকট্রনস হিসেবে কাজ করে। আদারওয়াইজ তুই ভ্যালেন্স ইলেকট্রনস আলাদা, ফ্রি ইলেকট্রনস আলাদা। তো ভ্যালেন্স ব্যান্ড আর এই যে কন্ডাকশন ব্যান্ড, এই দুটোর মাঝখানে একটা এনার্জি গ্যাপ থাকে। এই জায়গাটাকে বলা হয় দেখ ফরবিডেন জোন। অর্থাৎ কোনো ইলেকট্রনই মাঝের ওই জায়গাটায় থাকতে পারে না। ও হয় ভ্যালেন্স ব্যান্ডে থাকবে অথবা কন্ডাকশন ব্যান্ডে থাকবে, কিন্তু মাঝের জোনটা কেউ থাকবে না, তাই এটাকে বলা হয় ফরবিডেন জোন। এবার মাঝের জোনের যে পার্টটার কথা হচ্ছে, ওই যে জায়গাটা, এই ফরবিডেন এরিয়াটা যত বড় হবে, একটা ইলেকট্রনের পক্ষে এক্সটার্নালি এনার্জি গেইন করে হায়ার রেঞ্জে লাভ মারাটা অনেক টাফ হয়ে যাবে। মানে যার ফরবিডেন জোন খুব ছোট, সেখানে না বাই ডিফল্ট ইলেকট্রন বেশি হবে, যার ফরবিডেন জোন খুব বেশি, সেখানে বাই ডিফল্ট ইলেকট্রন ফ্রি ইলেকট্রন নাম্বারের ডেন্সিটি কম হবে। যেমন ধর একটা ইনসুলেটর, ইনসুলেটরে কি হয়েছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে এনার্জি লেভেলের গ্যাপ রয়েছে অ্যারাউন্ড 3 ইলেকট্রন ভোল্ট, হুইচ ইজ ভেরি হাই। ফলে কেউই বা খুব কম সংখ্যক ইলেকট্রন পাওয়া যাচ্ছে যারা ভ্যালেন্স থেকে আলটিমেটলি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, ফলে ওরা একদমই ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারছে না। তুই যখন একটা সেমিকন্ডাক্টর দেখছিস, তখন দেখ ওদের মাঝের গ্যাপটা 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম। ফলে এখানে তবুও বেশ অনেক ইলেকট্রনস পাওয়া যাচ্ছে যারা কিনা ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে দেখ, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এই দুটো ওভারল্যাপ করে যাচ্ছে। ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়াটা সবচেয়ে ইজি। এই জন্যই একটা কন্ডাক্টরের কাছে ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি অ্যাব্রাপ্টলি হাই হয়, whereas সেমিকন্ডাক্টররা একটু কম হয়, আর ইনসুলেটর তো অনেকটাই কম। এটাই হচ্ছে এনার্জি ব্যান্ড কনসেপ্ট, যে কোনো ধরনের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে বোঝাচ্ছ। নাও এবার দেখ, এখানে একটা জিনিস দেখানো আছে যে এরা বলছে যে তুই যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন ঝাঁপ মেরে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, তখন বেসিক্যালি ভ্যালেন্স ব্যান্ডে কি তৈরি হয়েছে, একটা হোল জেনারেট হয়েছে। কারণ এই ইলেকট্রনটা লাভ মেরে কোথায় চলে গেছে, কন্ডাকশন ব্যান্ডে। তার মানে এখানেও আমরা আলটিমেটলি দেখছি কি, হোল গুলো নিচের দিকে নামছে, আর ইলেকট্রন গুলো উপরের দিকে উঠছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে এন্ড অফ দ্য ডে এইভাবেই কি হয়, চার্জ চার্জ বলবো না, মানে কারেন্ট মুভ করানো। এটা হচ্ছে বেসিক ব্যান্ড থিওরি। এবার এই ব্যান্ড থিওরি থেকে আমরা যে জিনিসটা দেখছি, একটা সেমিকন্ডাক্টর, একটা সিলিকন বল বা একটা জার্মেনিয়াম বল, কি কারেন্ট মাপছে না 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ওর ভেতর দিয়ে ফ্লো করতে যাচ্ছে। জার্মেনিয়ামে একটু বেশি, সিলিকনের ক্ষেত্রে মাত্র 1 মাইক্রো অ্যাম্পিয়ার। এত কম রেঞ্জের কারেন্ট দিয়ে তুই ডেইলি লাইফের সমস্ত কাজ করানো সম্ভব, অথচ আজকের ডেটে ডেইলি লাইফের সমস্ত কাজই সেমিকন্ডাক্টর দিয়ে হচ্ছে। তার মানে কোনো না কোনো ভাবে আমরা ওই সেমিকন্ডাক্টরটার পাওয়ারটাকে বুস্ট করছি, বা ওর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাকে আরো ইনক্রিজ করছি। যখনই কোনো এক্সটার্নাল মেথড ইউজ করে একটা পিওর সেমিকন্ডাক্টরের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ করানো হয়, তাকে সোজা এতে বলা হয় ইটস ডোপিং। তার ডোপ করা হচ্ছে বাইরে থেকে, এবং ডোপ করার ফলে তুই আলটিমেটলি যে নতুন টাইপ অফ সেমিকন্ডাক্টরটা পাচ্ছিস, যার ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা, তার নাম হয়ে যাচ্ছে ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর।
এবার একটা ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মেনলি দুটো ধরনের হয়। প্রথমত হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। প্রথমে আমরা দেখব যে এন টাইপ সেমিকন্ডাক্টর জিনিসটা কি। এন টাইপ সেমিকন্ডাক্টরটা হচ্ছে এরকম যে প্রথমে আমাকে দেখতে হবে যে এন টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে একমাত্র তারাই কাজ করবে যাদের ক্ষেত্রে যে তোর যে ভ্যালেন্স ইলেকট্রনস বেসিক্যালি চারটে মতো আছে। চারটে তো থাকবেই, এবং তুই এন টাইপ সেমিকন্ডাক্টর মানে তুই যখন এক্সটার্নালি ওগুলোকে ডোপ করছিস, সেই ডোপিং এলিমেন্টের ভ্যালেন্সি হবে প্রায় 5। অর্থাৎ পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে তুই ওখানে ডোপ করবি। ডোপ করার মানে কি, দেখ এর আগেই ঠিক এরকম একটা ছবি ছিল, এই ছবিটার মাঝখানে সিলিকন ছিল, ফলে কোনো প্রবলেম ছিল না। সিলিকনেরও চারটে, বাইরে থেকে আরো চারটে সিলিকন রয়েছে, সবাই সবার সঙ্গে শেয়ার করছে। এবার এরা কি করেছে, এরা একটা সিলিকনের বদলে ওখানে একটা আর্সেনিক দিয়ে ডোপ করেছে। আর্সেনিক হচ্ছে পেন্টাভ্যালেন্ট মেটেরিয়াল। তুই যখন এটা আর্সেনিককে ওখানে ডোপ করছিস, আর্সেনিকটাও চারপাশে চারটে সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড জেনারেট করছে, কিন্তু একখানা একটা ইলেকট্রন থেকে যাচ্ছে, যে কোনো রকম ব্যান্ডের মধ্যে চান্স পাচ্ছে না। এই যে কোনো রকম ব্যান্ডে ও চান্স পাচ্ছে না, তখনই এ ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করছে। এই ফ্রি ইলেকট্রনটার কাজ বেসিক্যালি খুব খারাপ। ও কি করছে, ও এনার্জি গেইন করছে এবং চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে ধুমধারাক্কা। ফলে আলটিমেটলি সিস্টেমটাতে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাড়ছে। দেখ, তুই যখনই একটা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে ঘটনাটাকে ভাববি, তোর কাছে এক্সটার্নালি ডোপিং করবার পর তোর কাছে কন্ডাকশন ব্যান্ডটা হাইটটা একটু দেখ নিচে নেমে আসছে অ্যাজ এ ডোনার লেভেল। কারণ ডোনার লেভেলে প্রচুর ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত ফ্রি ইলেকট্রন গুলোর কন্ডাকশন ব্যান্ডে যাওয়া খুব ইজিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ওয়ার্কিং। সেই জন্য দেখ বলেছে, ইফ pentavalent element like arsenic or phosphorus be doped as p impurities in the crystal of an intrinsic semiconductor in a controlled manner, যা হোক খুশি ভাবে না, তাহলে তো পুরো মানে সেটআপটাই নষ্ট হয়ে যাবে। The crystal thus referred is called n-type semiconductor। একটা n-type semiconductor এর প্রপার্টি হিসেবে আমরা কি করে দেখবো? আচ্ছা, প্রথমত এটা ভাব, আমি যখনই একটা সিলিকন সাবস্ট্রেট নিচ্ছি, মানে সিলিকন অ্যাটমের একটা মানে অ্যাটম বলবো না, এখানে সিলিকনের ধর একটা আমি একটা টুকরো নিচ্ছি এবং সেখানে আর্সেনিক আমি ডোপ করছি এক্সটার্নালি। প্রথমত এটা ভাব যে ওই পুরো সাবস্ট্রেটটা পজিটিভ হবে না নেগেটিভ হবে নাকি নিউট্রাল থাকবে। আগে সেটার অ্যান্সার দে, এটা তোদের কি বলতে হবে? যখন আমি সিলিকনের মধ্যে আর্সেনিক আমি ডোপ করছি, তখন এই সিস্টেমটা পজিটিভ ধরবো না নেগেটিভ হয়ে যাবে নাকি ওটা নিউট্রাল থাকবে, কি হবে? স্যার নেগেটিভ। নেগেটিভ কেন তুই বলছিস? কারণ পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট একটা করে এক্সট্রা ইলেকট্রন আসছে। কিন্তু তুই এটা ভাব, তুই একটা করে ইলেকট্রন দেখছিস বন্ডের ভেতরে জায়গা পাচ্ছে, কিন্তু আর্সেনিকের কাছে তো এক্সটার্নালি 5টা ইলেকট্রনই ছিল। তার মানে আর্সেনিকের ভেতরে ওই 5টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করবার জন্য 5টা প্রোটন বসে আছে অ্যাটমটার মধ্যে। আর্সেনিকের অ্যাটমটা তার অন্য কোথাও যাচ্ছে। সিমিলারলি সিলিকনের তো যা ছিল তাই ছিল। তার মানে তুই যদি ওভারঅল ক্যালকুলেশন করিস, তাহলে যতগুলো সিলিকন অ্যাটম আছে তার জন্য যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রনই সাবস্ট্রেটে আছে, যতগুলো প্রোটন থাকার কথা ততগুলো প্রোটন ওখানে আছে। সিমিলারলি আর্সেনিকের যতগুলো তুই অ্যাটম ওখানে অ্যাড করেছিস তার জন্য যতগুলো ইলেকট্রন থাকার কথা তাই আছে, তার মধ্যে জন্য যতগুলো প্রোটন থাকার কথা তাই আছে। ওভারঅল চার্জ কত থাকাচ্ছে? 0। ফ্রি ইলেকট্রনটার অর্থ হচ্ছে ওই পার্টিকুলার বন্ডে জায়গা পায়, তো পায়নি ইলেকট্রনটা তো আছে। তাহলে আলটিমেটলি পুরো সাবস্ট্রেটটা কাজ করবে কি হিসেবে? এটা নিউট্রাল সাবস্ট্রেট হিসেবে, অর্থাৎ ওর কোনো আলাদা করে চার্জ থাকবে না। সো ইট ইজ এ চার্জলেস। নেক্সট হচ্ছে ওদের ভেতরে যে এনার্জি গ্যাপ থাকে, সেই এনার্জি গ্যাপটা কিরকম? এনার্জি গ্যাপটা হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট। এনার্জি গ্যাপটা কার আর কার মধ্যে? এই যে ডোনার লেভেল তৈরি হয়েছে, এই ডোনার লেভেলে আরো একটা নাম হচ্ছে ফার্মি লেভেল।
ফার্মি লেভেল আর উপরের কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন এনার্জি গ্যাপ হচ্ছে মাত্র 0.05 ইলেকট্রন ভোল্ট। এইটুকুনি এনার্জি যদি ও গেন করে তাহলেই কাজ বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে তুই যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা ভাবিস, এখানে মেন কেরিয়ার বা মেজরিটি কেরিয়ার হিসেবে কে কাজ করছে? ফ্রি ইলেকট্রনস গুলো। আর মাইনরিটি কেরিয়ার হিসেবে কাজ করবে হোলস। তোকে কিরম রেঞ্জে ওটাকে কি করতে হবে, ওটাকে কিরম রেঞ্জে তোকে ডোপিং করতে হবে না, 10⁶ খানা অ্যাটমের রেসপেক্টে অনলি একখানা ইমপিওর অ্যাটম, 10⁶ পিওর অ্যাটমের রেসপেক্টে, তাহলেই এনাফ। লাস্ট হচ্ছে এই ধরনের অ্যাটমস কারা? ফসফরাস, আর্সেনিক, এই ধরনের পেন্টাভ্যালেন্ট এলিমেন্টস। এবং যেহেতু এরা সিস্টেমের মধ্যে একটা অ্যাপারেন্টলি ফ্রি ইলেকট্রন অ্যাড করছে, তাই বলা যায় দে আর ডোনার এলিমেন্টস। সিমিলার ওয়েতে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা ভাবো। পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করতে গেলে আমরা এখানে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট ইউজ করবো, লাইক বোরন এন্ড অ্যালুমিনিয়াম। এরা কি করবে? এরা ওই একটা সিলিকন অ্যাটমের জায়গায় যখন একটা বোরন ঢুকছে, তখন বোরনের এক্সটার্নালি কটা আছে? 3টে আছে। ফলে আশপাশে 4টে সিলিকনের মধ্যে 3টের সঙ্গেও বন্ড করবে, আর একটা জায়গা তো কোভ্যালেন্ট বন্ডটা গ্যাপ থেকে যাচ্ছে। এই যে গ্যাপটা থাকছে, সেই গ্যাপটাই হচ্ছে হোলটা। এবার একটা জায়গায় যখনই গ্যাপ তৈরি হয়েছে, আশপাশের বাড়িতে খবর যাবে যে ভাই ওখানে গ্যাপ আছে, সেই পাশের বাড়ির লোকটা মনে হবে না না ওটাই আমার বেস্ট অপশন, এই রিলেশনটা আমি ছেড়ে দেবো। তো ওই ইলেকট্রনটা, পাশের বাড়ির ইলেকট্রনটা ওখানকার যে কোভ্যালেন্ট বন্ডের রিলেশন সেটাকে ছেড়ে এই এই কি বলে হোলটার উপর জাম্প করবে। যখনই ও জাম্প করবে তখন ওখানে আবার একটা হোল ক্রিয়েট হবে, আবার পাশের বাড়িতে সেম এফেক্ট হবে, এন্ড সো কন্টিনিউয়াসলি কোভ্যালেন্ট বন্ড গুলো ব্রেক করবে, আবার রিবিল্ড হবে, ব্রেক করবে, আবার রিবিল্ড হবে। এইভাবে যখন একটা সেমিকন্ডাক্টর কাজ করতে আরম্ভ করছে, সেক্ষেত্রে আমরা দেখছি ওখানে যে ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের খুব কাছে চলে আসছে। কারণ এখানে তো মেনলি কাকে নিয়ে কাজ? হোলকে নিয়ে কাজ। হোলের এনার্জি লেভেল বাই ডিফল্ট একটু কম। হোল তো অলওয়েজ বন্ডের ভেতরেই থাকছে। ফলে ওর যেটা থাকছে ওটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, এবং ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে এই ফার্মি লেভেলের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আবার 0.05 ইলেকট্রন ভোল্ট। দেখ আবার আমার কাছে একটা ডেফিনিশন রয়েছে, যেটা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে করছি ইম্পিউরিটিস হিসেবে, তাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে মেজরিটি ক্যারিয়ার হোলস, মাইনরিটি ক্যারিয়ার্স হচ্ছে আমার ফ্রি ইলেকট্রনস গুলো। ডিসকাশন দেখ 2, 3, 4, 5, এবং এখানেও আমার ওই 10⁶ খানা অ্যাটমের রেসপেক্টে একটাকে দিয়ে ডোপ করলে কাজ মিটিয়ে যাবে। পাঁচটা করে প্রপার্টি, একটা পি টাইপের প্রপার্টি, একটা এন টাইপের প্রপার্টি। এবার যখন তুই একটা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছিস, সেই সেমিকন্ডাক্টরটা ইন্ট্রিনসিক হতে পারে, আবার এক্সট্রিনসিক হতে পারে। তার জন্য কতটা কারেন্ট ফ্লো করছে ওর ভেতর দিয়ে, তার একটা ইকুয়েশন আমাদেরকে জানতে হবে। তো আমরা কি করেছি, আমরা একটা সেমিকন্ডাক্টরের টুকরো নিচ্ছি, এটা একটা টুকরো নিয়ে সেই সেমিকন্ডাক্টর টুকরোটার লেন্থ ধরা হয়েছে এল, ক্রস সেকশন এরিয়া ধরা হয়েছে এ। এবার এই সেমিকন্ডাক্টরটার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। এই পোটেনশিয়াল ডিফারেন্স যে ক্রিয়েট করা হয়েছে সেটা দেখ, ওটা লেখা আছে কিন্তু কোথাও ছবিতে দেয়, ছবিতে দেওয়াটা দরকার তোদের বোঝাচ্ছে। আমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। যখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, তখনই সিস্টেমের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড কাজ করবে মানে বাই ডিফল্ট ওই ইলেকট্রিক ফিল্ড ভেতরে থাকা চার্জ গুলোর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এখানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু হায়ার টু লোয়ার পটেনশিয়ালের দিকে কাজ করবে, তাহলে মেন ফোর্সটা কাজ করবে বাঁ থেকে ডান দিকে। তার মানে হোলস যারা থাকবে তারা অলওয়েজ মুভ করবে বাঁ দিক থেকে ডান দিকে, কিন্তু তোর যে ফ্রি ইলেকট্রনস থাকবে তারা মুভ করবে ডান দিক থেকে বাঁ দিকে। তবে এখানে কারেন্ট ফ্লো করতে থাকবে। এই যে কারেন্ট ফ্লো করছে, তাহলে কারেন্ট ফ্লোটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিউ টু ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস, আর একটা হচ্ছে ডিউ টু ফ্লো অফ হোলস। যদি তুই ডিউ টু ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস ভাবিস, সেক্ষেত্রে আচ্ছা তোরা এমনি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ছোটবেলায় পড়েছিস যে কারেন্ট মানে এন ই এ ভিডি, এখানে ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি।
এবার যখন তুই শুধুমাত্র ইলেকট্রনের জন্য লিখছিস তখন NeVe লেখা হচ্ছে ড্রিফট ভেলোসিটিটাকে, ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি। আর তুই যখন হোলের জন্য লিখছিস তখন n এর জায়গায় ইউজ করছিস পি। পি মানে কি? পি মানে হচ্ছে নাম্বার ডেন্সিটি অফ হোলস। আচ্ছা, প্রত্যেকটা হোলের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, তাই তাকে ই দিয়ে গুণ করা হয়েছে। এরিয়ার জায়গায় আছে, আর ড্রিফট ভেলোসিটির জায়গায় এখানে হোলের ড্রিফট ভেলোসিটি বোঝানো হয়েছে, সেই জন্য VH লেখা হয়েছে। তো এটা হচ্ছে টোটাল এক্সপ্রেশন, I ইকুয়াল টু NeVe প্লাস এন সরি প্লাস H বা P VHA ইন্টু E। এবার বলছে যদি এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হতো, তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যতগুলো নাম্বার অফ হোলস থাকবে ততগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকবে। তার মানে n ইকুয়াল টু পি। মানে n ইকুয়াল টু পি হয়ে গেলে আমরা যদি উপরের ইকুয়েশনে n ইকুয়াল টু পি এবং সেটাকে আমরা ইন্ট্রিনসিক হিসেবে ni বসিয়ে দিই, তাহলে দেখ উপরের ইকুয়েশনটা এরকম দেখতে হবে, I ইকুয়াল টু NEA বা NIEA V প্লাস VH। যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছি সেখানে ধরা কারেন্ট ডেনসিটি বলে একটা কনসেপ্ট পড়েছি, দ্যাট ইজ J ইকুয়াল টু I বাই A। তাহলে এখানেও যদি কারেন্ট ডেনসিটি বার করিস তাহলে A দিয়ে এটা কেটে যাবে, তাহলে ENEV প্লাস PVH। আর যদি ইন্ট্রিনসিক হয় তাহলে ENI V প্লাস VH। এই যে লাইনটা আছে এই লাইনটা তোরা বেসিক্যালি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রুফ, J ইজ ইকুয়াল টু সিগমা E। এটাকে পয়েন্টিং ভেক্টর দিয়েও হওয়া যায়, যেহেতু আমরা জানি যে J ইজ ইকুয়াল টু সিগমা। এই যে তাহলে J ইকুয়াল টু সিগমা ই, তাহলে সিগমা ই ইকুয়াল টু J, J এর ভ্যালু তুই কত অলরেডি বার করে ফেলেছিস, এইটা বা এইটা, এক্সটেনসিভ বা সেমিকন্ডাক্টর, এক্সটেনসিভ বা ইন্টেনসিভ এর উপর ডিপেন্ড করে সেটাকে আমরা রিপ্লেস করেছি। এই দেখ সিগমার একটা এক্সপ্রেশন এসেছে E ইনটু মানে ব্র্যাকেটের মধ্যে N VE বাই E প্লাস VH বাই E ইনটু P। এই যে ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড, এই যে লাইনটা, এই যে শব্দটা রয়েছে, তারপরে ড্রিফট ভেলোসিটি ফর ইলেকট্রনস পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, এইটা করলে যেটা পাবি সেটা কি? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখানে এই যে ইলেকট্রিক ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড ফর ইলেকট্রন, এটাকে বলা হয় মোবিলিটি অফ ইলেকট্রনস। আর একই জিনিস যখন ড্রিফট ভেলোসিটি অফ হোলস পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, সেটাকে বলা হয় মোবিলিটি অফ হোলস। তাহলে আমি পুরো জিনিসটাকে ইন টার্মস অফ মোবিলিটিও লিখতে পারছি। বাস, এবার আমাদের খেয়াল রাখতে হবে এই যে পার্টটা, এখানে এটা কেন ইম্পর্টেন্ট, বলছে কার মোবিলিটি বেশি হবে, তোরা নিজেরাই বল, ফ্রি ইলেকট্রনের মোবিলিটি বেশি হবে নাকি হোলস এর মোবিলিটি বেশি হবে? ডেফিনেটলি ফ্রি ইলেকট্রনের বেশি হবে, কারণ ওরা তো এমনি বন্ডের বাইরে, হোলস গুলো তো বন্ডের ভেতরে তৈরি হচ্ছে। ফলে যে কোনো এন টাইপ সেমিকন্ডাক্টরের স্পিড অলওয়েজ পি টাইপ সেমিকন্ডাক্টরের থেকে বেশি হবে। এই জন্য আমরা যে সমস্ত সেমিকন্ডাক্টর বেসড ডিভাইস বানানো হয় তাদের ক্ষেত্রে সাধারণত এন টাইপ মেটেরিয়াল ইউজ হয় সবচেয়ে বেশি, কারণ ওতে স্পিড বাড়ে, সেটা মাইক্রো সেকেন্ডে হলেও বাড়ে, সেটা ম্যাটার করে একটা রেঞ্জে যাওয়ার পর। আচ্ছা, আর একটা কনসেপ্ট এখানে লাগে, সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এই ল অফ মাস অ্যাকশন জিনিসটা কি? বলছে যে যদি তোর কাছে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর থাকে,
তাহলে তাতে যতগুলো ওর নাম্বার অফ ইলেকট্রন মানে ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি আর হোলসের নাম্বার ডেন্সিটি তাদের ভেতরকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মডেলটার ইন্ট্রিনসিক সেটের স্কোয়ার, অর্থাৎ এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। তবে খেয়াল রাখতে হবে এটা একমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন কিনা পুরো সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দেখ বলা হয়েছে যে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম প্রোডাক্ট অফ ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন এন্ড ফ্রি হোল কনসেন্ট্রেশন দিয়ে পুরোটাকে করা হয়েছে। ঠিক আছে? একটা অঙ্ক দেখা যাক পরপর। এটা বলছে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে যার নাম্বার অফ অ্যাটম হচ্ছে 5 × 10⁻28, কেরিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে এত। ইফ ইট ইজ, আচ্ছা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কেরিয়ার কনসেন্ট্রেশন তোকে বলে দিয়েছে। এবার বলেছে ডোপড বাই পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, তার মানে অবভিয়াসলি তুই ওটাকে এন টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট করছিস, এটা এখনই আমরা বুঝে গেছি। তাহলে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে তুই যদি 10⁻6 এর এগেইনস্টে একটা করিস, এই যে 1:10⁶ বলেছে, তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কত হয়ে গেল 5 × 10⁻, যতগুলো অ্যাটম ছিল ওটা ডিভাইডেড বাই 10⁻6। এবার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডেনসিটি তোকে কত বলে দিয়েছিল, নাম্বার ডেনসিটি 1.5 10⁻16। এখন আমরা একটু আগে কি পড়েছি, n × p = ni², মাস অ্যাকশন ল অনুযায়ী সেটাকে ইউজ কর, সেখান থেকে নাম্বার হোলস বেরিয়ে যায়। সিমিলার ওয়েতে তোর কাছে বলছে একটা সেমিকন্ডাক্টর আছে ইকুয়াল ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন, এবং ডোপিং করবার ফলে সার্টেন ইম্পিউরিটি দিয়ে দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন অফ দ্য সেমিকন্ডাক্টর ইনক্রিজেস টু এত। ইলেকট্রন কনসেন্ট্রেশন বেড়েছে মানে তুই আবার ওটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর ডিভাইসই বানিয়েছিস। প্রথমে বলেছে যে হোয়াট টাইপ অফ সেমিকন্ডাক্টর অক্টাভ অন ডোপিং, তাহলে অবভিয়াসলি এন টাইপে হচ্ছে ইয়েতে থাকা আছে, এটা হচ্ছে তো এন টাইপ সেমিকন্ডাক্টর। নেক্সট হচ্ছে ক্যালকুলেট দ্য নিউ হোল কনসেন্ট্রেশন অফ দ্য সেমিকন্ডাক্টর, তাহলে আবার আমরা np = ni² এখানে ইউজ করব, সিমিলার ওয়েতে আগের বারের মতো। পরের অঙ্কটাও সেম, তিনটে অঙ্কই দেখবি। যেটুকুনি হলো সেটা নিয়ে কোনো ডাউট? প্রথমে তো এটা আমাকে বল। না স্যার। এবার আমরা একটা পিএন জাংশন ডায়েট নিয়ে পড়বো, ঠিক আছে? একটা পিএন জাংশন ডায়েটের ক্ষেত্রে তোরা পড়বি হচ্ছে বইটা থেকে, বাট স্টিল আমি একটা ছোট নোটের মতো করে এটা যেটা করে দিয়েছি এটা থেকে জাস্ট আপাতত দেখ, আমি বইটা দিয়ে দেবো, মানে ওই পিডিএফ এর পার্টটা আমি দিয়ে দেবো। পিএন জাংশন ডায়েট জিনিসটা, পিএন জাংশন ডায়েট হচ্ছে তুই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এই দুজনকে অ্যাড করেছিস। এবার খেয়াল রাখতে হবে ওদেরকে অ্যাড করার মানে কখনোই এরম নয় যে একটা পি একটা এন এনে জুড়ে দিল। এটাকে এরম ভাবে করা হয়, তুই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিলি, সেই পি টাইপ সেমিকন্ডাক্টরে একটা সাইডে তুই এন টাইপ দিয়ে ডোপ করলি, ফলে একদিকে পি হয়ে গেল একদিকে এন হয়ে গেল। অথবা তুই একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিলি, তার একটা সাইডে তুই পি দিয়ে ডোপ করলি, তবে গিয়ে পি এন। এই যে পি টাইপ আর এন টাইপের মাঝখানে তুই যদি এইভাবে কাজ করিস তবেই একটা একটা ডিমার্কেশন আসবে, একটা ডটে, এই যে এটা পি এর রিজিয়ন, এটা এন এর রিজিয়ন, ওইটাকে বলা হয় পিএন জাংশন। ওই যে জাংশনটা, ওই জাংশনটার উইডথ দেখ মাইক্রোমিটার রেঞ্জে হয়, খুব ছোট। তো এই যে পিএন জাংশন তৈরি হলো, এই একটা পিএন জাংশনকে রিপ্রেজেন্ট করা হয় এই ছবিটা দিয়ে। দেখ পি টাইপের দিকে করা হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, যার এই বড় লাইনটা এদিকে, আর ট্রায়াঙ্গেলের সামনের এই পার্টটাকে, কোণের পার্টটাকে, এইটাকে বলা হচ্ছে এন টাইপ। এটা হচ্ছে একটা পিএন জাংশনের সিম্বল। এবার এটা পিএন জাংশনের কিভাবে কি কাজ হয় সেইটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত আগে আমরা বুঝি যে পিএন জাংশন সিস্টেমটা, তোর যেদিকে পি টাইপ আছে, এইটা পি টাইপ, পি টাইপের ছবির রিপ্রেজেন্টেশন গুলো। পি টাইপ মানে আমার ওখানে হোলের কনসেন্ট্রেশন বেশি। আমি এখানে হোল কনসেন্ট্রেশন বেশি দেখানোর জন্য কি করেছি, প্রত্যেকটা অ্যাটমকে এরকম ভাবে দেখাচ্ছি, একটা অ্যাটম
তার নেগেটিভ চার্জটা ভেতরের দিকে আর একটা করে পজিটিভ পার্ট বাইরে আছে, দ্যাট ইজ দ্য হোল। তাহলে এই রকম সিস্টেম এখানে রাইট সাইডে যখন আমি এন টাইপের কথা ভাবছি, তখন আমরা কি করেছি, দেখ এন টাইপ মানে হচ্ছে ওর ফ্রি ইলেকট্রন গুলো বাইরে অ্যাভেলেবল আর পজিটিভ চার্জ গুলো ভেতরে। দেখ সমস্ত নেগেটিভ সাইন গুলো দেখ অ্যাটমটার বাইরে আছে, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে এই ছবি থেকে তুই আপাতত এটুকুনি বলতে পারিস যে পি এর সাইডে হোলের নাম্বার ডেন্সিটি বেশি আর এন এর সাইডে ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি বেশি। যখনই নাম্বার ডেন্সিটির ভেতরে এরকম একটা ডিসপ্যারিটি আসবে, তাহলে সিস্টেমটার মধ্যে ডিফিউশন তৈরি হবে। ডিফিউশন হচ্ছে ব্যাপন, বাংলা এটাকে ব্যাপন বলা হতো। হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে দৌড় করতে আরম্ভ করবে দুদিক থেকে, অর্থাৎ নেগেটিভ গুলো বা ফ্রি ইলেকট্রনস গুলো বাঁদিকে মুভ করতে আরম্ভ করবে, হোলস গুলো ডান দিকে মুভ করতে আরম্ভ করবে। যখনই ওরা এরকম ভাবে ডিফিউজড হতে আরম্ভ করবে, ওরা ক্রস করবার পরে কি পাবে, একটা ফ্রি হোলস, একটা ফ্রি ইলেকট্রনস বাঁদিকে গিয়ে দেখবে আরে বাস অনেক হোলস রয়েছে এদিকে, একটা কোষকে বন্ধ করে দেবো, আমার লাইফ সেটেল। ডান দিক থেকে আসা হোল বাঁ দিকে যখন ঢুকবে, সরি বাঁ দিক থেকে আসা হোল যখন ডান দিকে ঢুকবে, সে ওখানে গিয়ে দেখবে বুড়ি বাস এখানে প্রচুর ফ্রি ইলেকট্রনস আছে, আমি একটা কোষকে বন্ধ করে নিই। এরকম করে সবাই যদি একজনের সঙ্গে বন্ড করতে আরম্ভ করে, তাহলে দে উইল নিউট্রালাইজ ইচ আদার, অর্থাৎ ওরা স্টেবল কন্ডিশনে পৌঁছে যাবে। যখন স্টেবল কন্ডিশনে পৌঁছবে, তখন এখানে একটা লেয়ার জেনারেট হবে রিজিয়ন গুলোর মাঝে। দেখ এই লেয়ারটা এখানে দেখ, কারোর বাইরে কিছু নেই, হয় প্লাস মানে মাইনাস, মানে একে অপরের সঙ্গে একদম নিউট্রালাইজ করে দিয়েছে চুপচাপ। তাহলে এবার যখন নিউট্রালাইজ হয়ে যাবে, ওই মাঝখানে কি হবে, একটা নিউট্রাল অবজেক্টের একটা বড় সড়ো একটা পাঁচিল তৈরি হবে। এই পাঁচিলটাকেই বলা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন বা পোটেনশিয়াল ব্যারিয়ার। কারণ এই দেয়ালটার বা এই পাঁচিলটার বাঁদিকে তোর আছে সমস্ত নেগেটিভ চার্জেস গুলো, ফ্রি ইলেকট্রনস গুলো, ডান দিকে সরি বাঁদিকে রয়েছে তোর হোলস গুলো, আর ডান দিকে পড়ে আছে ফ্রি ইলেকট্রনস গুলো। যেহেতু তোর পজিটিভ সাইডটা এইদিকে আর ওটা ডান দিকে, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে এবং পটেনশিয়াল ডিফারেন্সও কাজ করবে সিস্টেমের মধ্যে। পটেনশিয়াল ডিফারেন্স কাজ করছে কিরকম ভাবে, দেখ এরকম হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। এই যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা পটেনশিয়াল ব্যারিয়ার বলছি, পটেনশিয়াল ব্যারিয়ারটার জন্য বাঁদিকে থাকা হোলস গুলো না ডান দিকে যেতে পারবে, না এদিকে ডান দিকে থাকা ফ্রি ইলেকট্রনস গুলো বাঁদিকে মুভ করতে পারবে। তার মানে পুরো সিস্টেমটি হঠাৎ করে অফ হয়ে গেল। এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ছবিটা দিয়ে। একটা ব্লক ডায়াগ্রাম হচ্ছে পিএন, সেই পিএন এর মাঝখানে একটা রকম ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়েছে, কেউ ওই রিজিয়নটাকে ক্রস করে যেতে পারছে না। এবার এই ডিপ্লিশন রিজিয়নটাকে যদি আমার বন্ধ করতে হবে, নষ্ট করতে হবে, ডিপ্লিশন রিজিয়ন বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে আমার এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে এবং সেটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এবং ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে কোন দিকে, এই দিকে। এবং এটাকে আমরা লিখতে পারি ই ইন্টারনাল, এটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড হিসেবে কাজ করছে। আমার কাজ হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটাকে বন্ধ করা, শূন্য করা, তারপর আবার ওদের ভেতরে বাই ডিফল্ট ডিফিউশন চালু করে দেওয়া। স্যার এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারের মাঝখানে যে স্যার ওটা নিচ থেকে উপর দিকে যায় কেন স্যার? কোনটা, এইটা ডিফিউশনটা? এইটা হ্যাঁ স্যার, ডিফিউশনটা স্যার নিচ থেকে উপরের দিকে কেন স্যার? ওটা উপরের থেকে নিচ দিকে কেন যায় না? কোন ডিফিউশনটা কথা বলছি, দেখ আমি যেটাতে অ্যারো দিচ্ছি ওইটা তো। হ্যাঁ স্যার ওটা স্যার উপর থেকে মানে নিচ থেকে উপর দিকে কেন স্যার? এই দিকটা আমি যদি স্যার এই দিকটাকে উপরে করি আর এই দিকটাকে নিচে করি, তাহলে স্যার কোনো সমস্যা হবে? ওটা ডিফিউশনের ডাইরেকশন নয়, ওটা পোটেনশিয়াল। তুই যদি উপরের ছবিটা দেখিস, সমস্ত প্লাস গুলো এদিকে তো, মাইনাস গুলো এদিকে, তাহলে তোর ডান দিকটা কি তৈরি হয়েছে, হায়ার পটেনশিয়াল, বাঁ দিকটা কি তৈরি হয়েছে, লোয়ার পটেনশিয়াল। এই হায়ার টু লোয়ার পটেনশিয়াল, সেই জন্য আমার এই লাইনটা উপর থেকে আর নিচে নেমেছে। এটা গ্রাফিক্যালি জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্সটাকে দেখানো হয়েছে, যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হয়েছে, যার হায়ার পোটেনশিয়াল রাইট সাইডে, লোয়ার পোটেনশিয়াল লেফট সাইডে, দ্যাটস ইট, আর কিছু না। ডিফিউশনের ডাইরেকশন ওটা না, ডিফিউশন তো বন্ধ হয়ে গেছে যখন এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়েছে। আমার টার্গেট হচ্ছে এবার এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে বন্ধ করে ডিফিউশনটা আবার স্টার্ট করা। পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে যদি আমায় ধ্বংস করতে হয়, তাহলে একটাই উপায়,
এই যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে আরো একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবো, যেটা একে বন্ধ করে দেবে, একে ক্যান্সেল আউট করে দেবে। যদি ওই প্রসেস আমরা ইউজ করি তখন ওটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। সেই জন্য ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে ছবিটা দেখ, একটা পিএন জাংশন রয়েছে, পিএন জাংশনের মধ্যে বাই ডিফল্ট এখানে একটা এনার্জি ব্যারিয়ার আছে মাঝখানে, এবং দেখ ব্যাটারির হায়ার পটেনশিয়াল কানেক্ট করেছি পি এর সঙ্গে, ব্যাটারির লোয়ার পটেনশিয়াল কানেক্ট করেছি এন এর সঙ্গে। তার মানে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, সেটা দেখ কাজ করছে কোথায়, বাঁ দিক থেকে ডান দিকে। আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তো বাই ডিফল্ট কাজ করছে এন থেকে পি এর দিকে, মানে ডান থেকে পি এর দিকে। তাহলে আমি দুটো অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এদেরকে দিয়ে আমাকে ওটা ক্যান্সেল করতে হবে, সেজন্য তার নেট ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। তার মানে পোটেনশিয়াল ব্যারিয়ারটা ভ্যানিশড হয়ে যাবে। এটাকেই যখন আমরা একটা কি বলবো সিম্বলিক্যালি দেখাচ্ছি, তখন পিএন জাংশনের সিম্বল এটা। অর্থাৎ পিএন জাংশনের পি সাইডের দিকে যদি তুই ব্যাটারির পজিটিভ পার্টটাকে কানেক্ট করিস, আর এন সাইডটার দিকে যদি ব্যাটারির নেগেটিভ পার্টটাকে কানেক্ট করিস, তাহলে দে উইল ক্যান্সেল আউট ইচ আদার, এবং এই পুরোটাকে কি করা হবে, পিএন জাংশন। এটাকে আমরা বলবো হচ্ছে পিএন জাংশন ডায়োড। ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন। তার মানে ফরওয়ার্ড বায়াসিং এ তুই যদি কানেক্ট করিস, তাহলে আলটিমেটলি পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করতে সাহায্য করবে। সিমিলারলি আমি যদি ওকে রিভার্স বায়াসে কানেক্ট করে দিই, অর্থাৎ পি সাইডে নেগেটিভ আর এন সাইডে পজিটিভ, তাহলে দেখ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড দুজনেই তো একই দিকে কাজ করতে আরম্ভ করবে। তার মানে পোটেনশিয়াল ব্যারিয়ারটা আরো স্ট্রং হবে, কেউই ওটাকে ক্রস করে যেতে পারে। তার মানে ওখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করাই সম্ভব না। সেই জন্য তখন পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে আরো বলা হয় মাচ ওয়াইডার হয়ে যাবে, এবং কারেন্ট ফ্লো ওখান দিয়ে হবে। একটা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করতে দেয় না। সেই জন্য একটা পিএন জাংশনের জন্য যদি আমরা আই ভার্সেস ভি এই গ্রাফটা যদি ড্র করি, তাহলে আই ভার্সেস ভি গ্রাফের দেখ, যখন আমরা ফরওয়ার্ড বায়াসিং এর কথা বলছি, এই পার্টটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। দেখ এই পার্টে প্রথমে কিন্তু কারেন্ট ফ্লো করছে না, কেন? কারণ এই যে পার্টটুকুনি অবধি ওই এক্সটার্নাল ফিল্ডটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করছে। তারপর পোটেনশিয়াল ব্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার পর ওখানে কারেন্টের কন্ডাকশন জেনারেট হচ্ছে। এই হচ্ছে ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। রিভার্স বায়াসে কি হচ্ছে, রিভার্স বায়াসে তুই উল্টো দিকে দিচ্ছিস, ফলে কোনোভাবেই ওর বায়াসিংটা আরো বেড়ে যাচ্ছে, মানে ওর বায়াসিংটা আরো বেড়ে যাচ্ছে, মানে ওর পোটেনশিয়াল ব্যারিয়ারটা আরো বাড়ছে, ফলে কারেন্ট ফ্লো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তারপর হট করে দেখ একটা জায়গায় এসে কারেন্ট ফ্লোটা এখন বেড়ে গেছে। এই যে পার্টটা, এই যে পার্টটা হঠাৎ করে বেড়ে গেছে, এখানে কি হয়েছে, এই ছোট কারেন্টটা প্রথমত ফ্লো করছে কার জন্য, মাইনরিটি কেরিয়ার গুলোর জন্য। কোথায় মাইনরিটি কেরিয়ার আছে, এই যে ছবিটাতে আমরা বলেছি যে বাঁ দিকে সমস্ত হোলস গুলো আছে আর ডান দিকে সব ফ্রি ইলেকট্রনস আছে, আমরা বলতে চেয়েছি হোলস আর ফ্রি ইলেকট্রনের নাম্বার ডেনসিটি এই সাইডে বেশি। কিন্তু তার মানে যে একদমই হোলস নেই ইলেকট্রনের সাইডে, আর হোলসের সাইডে একদমই ফ্রি ইলেকট্রন নেই তা না, আছে কিছুটা করে ওখানেও আছে, কিন্তু খুব কম। এবার এই মাইনরিটি কেরিয়ার গুলো তখন মুভ করতে আরম্ভ করে যখন তুই রিভার্স বায়াসে কানেক্ট করবি। তাহলে রিভার্স বায়াসের যে কারেন্টটা পাওয়া যাবে সেটা খুব ছোট এবং সেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ। সেটা দেখ রিভার্স বায়াস সাইডে যখন কারেন্টের ভ্যালুয়েশন দেখানো হয়েছে দ্যাট ইজ মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ, অথচ ফরওয়ার্ড বায়াস রেঞ্জে যখন কারেন্টের ভ্যালুয়েশন দেখানো হয়েছে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। দুটোর মধ্যে কিন্তু বিশাল তফাৎ, 1000 টাইমস এর ডিফারেন্স আছে একটা মাইক্রো অ্যাম্পিয়ার আর একটা মিলি অ্যাম্পিয়ারের মধ্যে। স্যার রিভার্স বায়াসটা তাহলে লাগে কখন স্যার? রিভার্স বায়াসটাকে পিএন জাংশনে ডাইরেক্ট লাগে না, কিন্তু রিভার্স বায়াসের এই প্রপার্টিকে কাজে লাগানো হয় জেনার ডায়োড বলে একটা ডায়োড। যেমন ধর জেনার ডায়োড হচ্ছে তোদের এখনকার মডেল গুলোতে, যেমন ধর আগেকার দিনে তো যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে দেখবি ফ্রিজের সঙ্গে লোকে আগে স্টেবিলাইজার কিনতো, ঠিক আছে, বা দেখবি সিটি এলাকা নয় ডাব্লিউবিএসিডিএল এর সাপ্লাই, সেই সমস্ত জায়গায় দেখবি ভোল্টেজ খুব আপ ডাউন। তোর বাড়িতে 220 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স পাঠানোর কথা, তুই 220 ভোল্টটা মাঝে মধ্যে দেখা যায় সন্ধ্যেবেলা 160-170 চলে গেছে। তুই একটা ফ্রিজ কিনেছিস, যে ফ্রিজটাকেও চালাতে হবে 220-তে, এবার ফ্রিজটাকে তুই 170 ভোল্ট দিচ্ছিস সন্ধ্যেবেলায় সাপ্লাই দিয়ে, তুই চাইছিস যে ও খাওয়ার সমস্ত কিছু ঠিকঠাক রাখবে, ঠান্ডা রাখবে। তার মানে ফ্রিজটাকে যদি ওই কাজটা করবার জন্য করতে করতে হয় আলটিমেটলি, তাহলে ওর কম্প্রেসারের উপর মারাত্মক চাপ পড়বে।
তাহলে সেই জন্য কি করতে, ফ্রিজটা বেশি দিন চলবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই ধরনের ফ্রিজ, বা যদি তার বাড়িতে যখন ওইসব দিকে একটু এসি লাগানো হয়, ফ্রিজ থাকে, যে কোনো ধরনের হাই পাওয়ারের কোনো জিনিসপত্র থাকে, সেখানে একটা ভোল্টেজ স্টেবিলাইজার বলে একটা যন্ত্র ইউজ হয়, যে কি করে এই যে হঠাৎ করে পোটেনশিয়াল যে ডাউনটা, ডিক্রিমেন্টটা, এই ডিক্রিমেন্টটাকে কমিয়ে দেয়, মানে ওটাকে ধরে রাখে। 220টাকে ডিক্রিজ হয়ে 170-এও যেতে দেয় না, হয়তো 200 আটকে রাখে। এই প্রপার্টিটা তখনই করা সম্ভব যখন তুই সিস্টেমটার ভেতরে একটা জেনার ডায়োড কানেক্ট করবি। জেনার ডায়োডের কানেকশন দিয়ে এটা কাজ করানো। জেনার ডায়োডটা তোদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে, তোদের শুধুমাত্র পিএন জাংশন ডায়োড আছে তোদের সিলেবাস অনুযায়ী। দ্যাটস ইট, এই হচ্ছে পিএন জাংশন ডায়োড। স্যার জেনারেট ডায়োড স্যার মেইনলি কি করে স্যার? খালি ওই যে কারেন্টের ফ্লোটা হয় ওটাকে মাঝখানে বন্ধ করে আবার চালু করে নাকি স্যার? নাকি একটা না, স্টেবিলাইজার তো স্যার? স্টেবল পোটেনশিয়াল ডিফারেন্স ওখানে ক্রিয়েট করে, ওই পোটেনশিয়াল ডিফারেন্সটা ওখানে চেঞ্জ করতে দেবে না। বাকি জায়গায় কারেন্ট কমে যাক, ওখানে ও ড্রপ, মানে ওটা কোনো ড্রপটাকে কোনোভাবে ডাউনগ্রেড করতে দেবে। এবার এই যে সেমিকন্ডাক্টর গুলো রয়েছে, বা এই যে পিএন জাংশন রয়েছে, এই পিএন জাংশনের সব থেকে ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে যে তোর ধর এই পিএন জাংশন গুলোকে আমরা কাজে লাগাই কোথায় না, রেকটিফায়ার হিসেবে। একটা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার জিনিসটা কি, যে তোর কাছে ধরা যাক এরকম সাপ্লাই যে ভোল্টেজটা আসছে এসি হয়ে, তাকে এরকম দেখতে। দিস ইজ ভি সাপ্লাই। যখন একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করবি, তখন এটা কিরাম দেখতে হবে, ভি আউটপুটটা। তার আগে আমি মডেলটা ভাবি। একটা রেকটিফায়ার যখন এরকম ভাবে ইউজ করা হচ্ছে, মডেলটা কিরকম দেখছে না, মডেলটা হচ্ছে যে ভাই আমার একটা এসি সাপ্লাই আছে, এই এসি সাপ্লাইতে একটা ডায়োড কানেক্ট আছে, এবং এখানে আমার এক্সটার্নালি একটা লোড রেজিস্ট্যান্স আছে। এসিতে আমরা জানি বারবার ডাইরেকশন চেঞ্জ। তাহলে এই যে যতক্ষণ এই মোডটাতে রয়েছে, ততক্ষণ এই ডায়োডের এখানটা পজিটিভ, এখানটা নেগেটিভ, তার মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে। ডায়োড ফরওয়ার্ড বায়াসে কানেক্ট আছে মানে ওখান থেকে কারেন্ট ফ্লো হতে দেবে। তার মানে এই টাইম লাইন অবধি ওই ডায়োডটার মধ্যে দিয়ে বা ওই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তুই কি করে পাবি ভি আউটপুটটা? এইখানে, এখানে মেজার করবি, কারেন্ট যাবে, এখানে ভোল্টেজ ড্রপ পাবে। কিন্তু ঠিক যে মোমেন্টে কারেন্টটার নেচারটা নেগেটিভ সাইডে চলে যাবে, সঙ্গে সঙ্গে এই ডায়োডটার এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে ডায়োডটা কিসে চলে যাবে, রিভার্স বায়াস। রিভার্স বায়াসেও মেইনলি কোনো কারেন্ট ফ্লো করতে দেয় না। তার মানে পরের এই টাইম লাইনটায় তুই কোনো আউটপুট পাবি না। তারপরের টাইম লাইনটায় আবার ওটা পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এটা আবার পজিটিভ এটা নেগেটিভ, তার মানে ডায়োডটা আবার ফরওয়ার্ড বায়াসে কানেক্ট হবে। তাহলে এই টাইম লাইনটা দেখা যাবে যেখান দিয়ে আবার কারেন্ট ফ্লো হচ্ছে, তুই এটা আউটপুট পাচ্ছিস। নেক্সট টাইম লাইনে আবার সেম কেস, আবার ওর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আবারও রিভার্স বায়াসে চলে যাবে, তাহলে আবার ওখানে আমরা কারেন্ট ফ্লো করতে পারবো না। মানে এইখানে ডায়োডটা রিভার্স বায়াসে আছে, এখানে ডায়োড রিভার্স বায়াসে আছে, তাই কোনো আউটপুট নেই। কিন্তু এই জায়গায় ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, এই জায়গায় ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, ফলে আউটপুট আছে। এই হচ্ছে এই পার্টটাকে বা এই ছবিটাকে আমরা বলতে পারি দিস ইজ হাফ ওয়েভ রেকটিফায়ার। সেম কন্ডিশনটা আমরা কাজে লাগাবো ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য। আগে ফুল ওয়েভ রেকটিফায়ারের ছবিটা আমরা বুঝি। একটা এসি সাপ্লাই থাকে, একটা ট্রান্সফরমারের মতো আমি ছবিটা আগে আঁকি। এখানে ডায়োড 1 থাকে, এখানে ডায়োড 2 থাকে। এই দুটো ডায়োডই
এইখানে তোর একটা লোড রেজিস্ট্যান্স কানেক্ট থাকে, ঠিক আছে? তো যেহেতু তোর সাপ্লাই ভোল্টেজ এটা, দেখ আমার যদি এটা ওমেগা টি, এটা সাপ্লাই ভোল্টেজ, তাহলে এটা যদি সাপ্লাই ভোল্টেজ হয়, এটা নর্মালি এরকম দেখতে। আমি যখন এইখানে আউটপুট খুঁজবো, ফার্স্ট সাইকেলে কি হবে এটা বুঝবো, অর্থাৎ আমার এই জায়গাটা কথা বলছি, এই জায়গাটাতে এই পার্টটা প্লাস, এই পার্টটা মাইনাস, এই মাইনাসটার রেসপেক্টের পরের পার্টটা ওর থেকে তো বেশি, ঠিক? তার মানে এখানটা প্লাস, নিচেরটা আবার মাইনাস, ফলে ফার্স্ট হাফ সাইকেলে ডায়োড 1টা ফরওয়ার্ড বায়াসে থাকবে, ডায়োড 1 ফরওয়ার্ড বায়াসে থাকবে, ডায়োড 2 রিভার্স বায়াসে চলে যাবে। পরের হাফ সাইকেলে কি হবে? পরের হাফ সাইকেলে প্রথমে এটা মাইনাস, এটা প্লাস, উপরের প্লাসটার রেসপেক্ট এটা ছোট, এটা মাইনাস, এটা আবার ওর থেকে বেশি প্লাস। তার মানে আমার এই হাফ স্যার হাফ সাইকেলে, সাইকেলে স্যার ওমেগা টি বাই টু হবে না স্যার এদিকেরটা? না 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 না, হাফ সাইকেল মানে ওটার কথা বলছি, মানে হাফ ওমেগা টি বাই টু তো হোক না, সে তুই কর, সেখানে তুই ভ্যালু দে না, ওমেগা টি বাই টু, ওমেগা টি সিএম বাই ভ্যালু নেই, তাতে কিছু এসে যায়। তখন দেখা যাবে যে ডায়োড 1টা রিভার্স বায়াসে চলে গেছে, তো ডায়োড 2টা ফরওয়ার্ড বায়াস, এবং এই ঘটনাটা বারবার রিপিট হতে থাকবে। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তুই যে আউটপুট পাবি সেটা এরকম দেখতে হবে, প্রথম ক্ষেত্রে একটা আউটপুট পাবি, সেকেন্ড একটা আউটপুট পাবি, এরকম করে করে তুই থার্ডেও আউটপুট পাবি, ফোর্থেও আউটপুট পাবি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোর একটা করে কিছু না কিছু আউটপুট তোর জেনারেট হবে। এই যে প্রত্যেকবার আউটপুট জেনারেট হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। প্রশ্ন হচ্ছে আগেরটা হাফ ওয়েভ, এটা ফুল ওয়েভ, সেটা আমি বুঝলাম যে আগেরটা হাফ কারণ অর্ধেকটাকে তুই আউটপুট পাচ্ছিস, বাকি অর্ধেক আউটপুট পাচ্ছিস না, ফুল ওয়েভ কারণ তুই পুরোটার জন্য আউটপুট পাচ্ছিস, গ্রেট। এটা রেকটিফায়ার কথা নয়, রেকটিফাই কথাটা কেন আসছে? আসলে রেকটিফায়ার মানে হচ্ছে যে কোনো সিস্টেমকে এসি থেকে ডিসি তে কনভার্ট করা। কেন এসি থেকে ডিসি তে কনভার্ট করছে? দেখ তুই যদি এই ছবিটার কথা ভাবিস, তোর যে সাপ্লাই ভোল্টেজ ছিল সেটা একবার পজিটিভ একবার নেগেটিভ, তুই যেটা আউটপুট পেয়েছিস ওটা দেখ পুরোটাই পজিটিভ সাইডে পেয়েছিস, নেগেটিভ সাইডে কোনো আউটপুট নেই। তার মানে তোর সার্কিটটা কিসে কনভার্ট হয়ে গেছে, বা তোর ফ্লোটা কিসে হয়ে গেছে, এসিটা ডিসিতে কনভার্ট হয়ে গেছে। উপরের ছবিটাতে দেখ, তোর পুরোটাই সি, তুই ফার্স্ট পার্টটার জন্য যখন ফরওয়ার্ড বায়াসে থাকছে তখন তুই আউটপুট পাচ্ছিস সেটা পজিটিভ সাইডে, পরের পার্টটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে, আউটপুট পাচ্ছিসই না, তাহলে তো ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে। তারপরে তুই যখন ফরওয়ার্ড বায়াসে পাচ্ছিস আবার একই দিকে পাচ্ছিস, সেম ইউনি ডাইরেকশনাল আউটপুট পাচ্ছিস, এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এবং এখানেও দেখ এসিটা ডিসিতে কনভার্ট হয়ে গেছে, ইউনি ডাইরেকশনাল হয়ে গেছে, বাই ডাইরেকশনাল থেকে। এটা হচ্ছে পিএন জাংশনের অ্যাপ্লিকেশন। এতটা আপাতত দেখে বাকি পার্টটা পরবর্তীতে। স্যার একটা জিনিস স্যার, এখান থেকে একটা কোশ্চেন আছে না স্যার, কোনটা পিএন জাংশনে কোনটা হোল ক্যারি করে আর কোনটা ইলেকট্রন, ইলেকট্রন না ক্যাথোড ক্যারি করে স্যার? ওই কোশ্চেনটা স্যার, থিওরি কোশ্চেনটা কি স্যার একটু বলবেন? ক্যাথোড ক্যারি করে আমি কিছু জানি না, আমি যতদূর জানি বাবু পিএন জাংশন মানে হচ্ছে, পিএন জাংশনের মেজরিটি কেরিয়ার হচ্ছে হোল, মাইনরিটি কেরিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর মানে পি এর। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি কেরিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, মাইনরিটি কেরিয়ার হচ্ছে হোল। এটা প্রথমে তো পড়িয়েছি, তো প্রথমে ছিলি ফার্স্ট এটাই পড়িয়েছি। হ্যাঁ স্যার, ওই প্রথমে ছিলাম না বলে স্যার ওইটা স্যার একটা এটা দেখবি পুরোটা চার্ট করে দেওয়া আছে, ওরা দেখিস একবার, আমি একটা বইয়ের একটা কপি দিচ্ছি, ওটা একটু রিডিং করিস। হ্যাঁ স্যার। ওকে, চলো।